ভারতের পশ্চিমবঙ্গে শিশু ধর্ষণ ও হত্যার জেরে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। সব দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। এই মুহূর্তে নতুন রহস্য উন্মোচন হয়। শুভেন্দু অধিকারীকে সবাই এখন দোষারোপ করছে বারুইপুরের ঘটনায়। অন্যদিকে প্রভাস মণ্ডলের সাথে শুভেন্দু অধিকারী ছিল, এইটা এখন প্রমাণিত হয় প্রভাস মণ্ডলের নিজের মুখে বক্তব্যে। ওরা এত হিংস্র, এত নোংরা, ওদের মতো নিকৃষ্ট দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ। ওরা বাংলাদেশের মানুষকে পেলে ওরা বাংলাদেশের মানুষকে সিলে কেটে খেতে চায়। দেখেন রে ভাই, কাঁধে ব্যাগ নিয়ে হাজার হাজার চীনা সেনাবাহিনী ভারতীয় ঢুকতেছে। তারা বলতেছে ভারতকে আমরা দখল করে ছাড়বো ইনশাআল্লাহ, কারণ চীন সবসময় মুসলমানের পাশে রয়েছে। আমরাও এবার চীনের পক্ষ থাকবো ইনশাআল্লাহ। বিএনপি নেতা ফজলুর রহমান রয়ের এজেন্ট, ভারতীয় দালাল, বুড়া মুক্তিযোদ্ধা। অন্যদিকে নীলুপা চৌধুরী বিএনপির নেত্রী। এটা ভারতীয় দালাল, এটা হিন্দু মার্কা মুসলমান, এটা আওয়ামী লীগ মার্কা বিএনপি। যারা জুলাই আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলে, আমি নিশ্চিত এরা প্রত্যেক পরিচয়হীন জারজ সন্তান। দিল্লি যা কখনো ভাবে নাই, ঠিক সেটাই ঘটে গেল। ভারতের কোটি কোটি ডলারের এক বিশাল বাণিজ্যিক স্বপ্ন এবার এক নিমিষেই ধূলিসাৎ হতে চলেছে। সেই ভারতকে এক ঝটকায় ম্যাপ থেকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হয়েছে। শান্তা ফারজানা এবং তার স্বামী মেহেদি সহ 10-12 জন বিয়াবা বাবা গাজা মদ সহ কাওরান বাজার একটি আবাসিক হোটেলে গ্রেফতার হয়েছেন। এই খবর শোনার সাথে সাথে সারা বাংলাদেশে আনন্দ উল্লাসের বন্যা বইয়ে যায়, রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করা শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল যে বিষয়গুলো বা আসল ঘটনাগুলো সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মাঝরাতে হঠাৎ একটা গুলির শব্দ, আর তার সাথেই চিরতরে মুছে গেল একটা আস্ত জলজ্যান্ত প্রমাণ। ঘটনাটা শুনে আপনার মনে হতে পারে, বাহ, পুলিশ তো দারুণ কাজ করেছে, অপরাধী তো এটাই শাস্তি হওয়া উচিত। যদি বলি যাকে খতম করা হলো সে আসলে এমন কিছু জানতো যা প্রকাশ্যে এলে সমাজের বড় বড় মুখোশধারী মানুষদের আসল চেহারাটা বেরিয়ে পড়তো। বারুইপুরের যে মর্মান্তিক এবং ন্যাক্কারজনক ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার তদন্তে হঠাৎ করেই এমন একটা মোড় এসেছে যা হলিউড বা বলিউডের ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে পর্দার আড়ালে কি চলছে? এটা কি সত্যিই জাস্টিস, নাকি কোনো এক অদৃশ্য প্রভাবশালীকে বাঁচানোর জন্য অত্যন্ত সুকৌশলে সাজানো একটা চিত্রনাট্য? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। শুরু থেকেই একটু ভেবে দেখুন, এই যে প্রভাস মণ্ডল যাকে গতরাতে এনকাউন্টার করা হলো, সে কে ছিল? সে ছিল এই বারুইপুর কাণ্ডের রাজসাক্ষী। এই মানুষটাই প্রথম গ্রামবাসীদের জানিয়েছিল সেই ফুটফুটে শিশুটির সাথে কতটা নির্মম পরিণতি ঘটানো হয়েছে। শুধু তাই নয়, এই প্রভাস মণ্ডলই কিন্তু প্রথম দেখেছিলেন যে প্রমাণ লোপাট করার জন্য কোথায় লুকিয়ে রাখা হয়েছে সবকিছু। পরবর্তীকালে যখন গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তখন এই মানুষটা একেবারে বাধ্য ছেলের মতো পুলিশের সাথে কোঅপারেট করেছে। সে নিজে পুলিশের কাছে বাকি 4 জন অপরাধীর নাম কবুল করেছিল। অর্থাৎ আইনের ভাষায় সে হয়ে উঠেছিল এই কেসের সব থেকে বড় তুরুপের তাস। কিন্তু এখানে বিষয়টা আরও জটিল হয়ে যায়। হঠাৎ করে জানা গেল রাত 12:30 থেকে 1:45টার সময় পুলিশ নাকি প্রভাসকে নিয়ে বেরিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ এবং ক্রাইম সিন রিক্রিয়েট করতে। আর সেখানেই নাকি সে পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় আর স্পটে মৃত্যু হয় প্রভাসের। শুনতে খুব সাধারণ একটা পুলিশের বয়ান মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই তো লুকিয়ে আছে হাজারটা প্রশ্ন। প্রথমত, ভারতের আইন ব্যবস্থা বা ভারতীয় ন্যায় সহিংসতা অনুযায়ী মাঝরাতে কেন ক্রাইম সিন রিক্রিয়েট করতে হবে? পুলিশ বলতে পারে ঘটনাটা যেহেতু রাতে ঘটেছিল তাই পরিবেশ এক রাখার জন্য রাতেই যাওয়া হয়েছে। খুব ভালো যুক্তি, কিন্তু যদি সেটাই হয় তাহলে পুলিশের বডি ক্যামেরা কোথায় ছিল? সাধারণত এরকম সেন্সিটিভ কেসে যখন কোনো অপরাধীকে ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয় তখন পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়, এটা আইনি প্রোটোকল। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফ থেকে এমন একটা সিসিটিভি ফুটেজ বা বডি ক্যামেরার ভিডিও সামনে আনা হয়নি যেখান থেকে দেখা যাচ্ছে যে প্রভাস পালানোর চেষ্টা করছে। যে মানুষটা গ্রামবাসীদের মার খেয়েও পালায়নি, যে মানুষটা চুপচাপ থানায় গিয়ে বসেছিল, সে হঠাৎ করে মাঝরাতে অ্যাকশন হিরো হয়ে গেল, নাকি তাকে অ্যাকশন হিরো সাজিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো? কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ হয়?
না, এরপর সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই এনকাউন্টারের ঠিক 24 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় থানার ভেতর প্রভাস মণ্ডল এবং গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও সেই জিজ্ঞাসাবাদের ধরন দেখে আপনার মনে হতে পারে পাড়ার মোড়ে আড্ডা চলছে, কিন্তু সেই কথোপকথনের ফাঁকে বারবার একটা নাম উঠে আসছিল, নামটা হলো রাজা। হ্যাঁ, ওই অভিযুক্তরা বারবার এই রাজা নামের কারো একজনের কথা বলছিলেন। কে এই রাজা? সে কি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা? সে কি কোনো ক্ষমতার ছায়ায় থাকা এমন কেউ যার নাম জবানবন্দিতে চলে এলে পুরো সিস্টেম কেঁপে উঠবে? এই রাজার আসল পরিচয় কি? সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় এই রাজার নামটা ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাঝরাতে ওই রাজসাক্ষী প্রভাসকে এনকাউন্টার করে দেওয়া হলো। আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি এই রাজাকে বাঁচানোর জন্যই তড়িঘড়ি করে প্রমাণ লোপাট করার একটা মাস্টার প্ল্যান সাজানো হলো? ডিএনএ টেস্ট হলো না, ফরেন্সিক রিপোর্ট আসার অপেক্ষা হলো না, আদালতে কোনো বিচার হলো না, তার আগে যাকে দিয়ে ওই রাজা পর্যন্ত পৌঁছানো যেত তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ এই এনকাউন্টারের মধ্য দিয়ে শুধু একজন অভিযুক্তকে মারা হয়নি, মারা গেছে তদন্তের একটা বিশাল বড় সূত্র। অনেকেই এই ঘটনায় উল্লাস প্রকাশ করেছেন। তারা ভাবছেন, যাক বাবা, অপরাধী তো শাস্তি পেল। উত্তরপ্রদেশ বা বিহারের মতো আমাদের রাজ্যেও এবার অন দ্য স্পট বিচার শুরু হলো। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন তো, এনকাউন্টার কি সত্যিই কোনো বিচার? যখন কোনো প্রশাসন আইনের পথ ছেড়ে এনকাউন্টারের পথ বেছে নেয়, তখন বুঝতে হবে সিস্টেম কোথায় একটা ভয় পাচ্ছে। সংবিধান বা বিচার ব্যবস্থায় এনকাউন্টারের কোনো আইনি স্বীকৃতি নেই। সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি, যা আদালত ঠিক করবে। কিন্তু পুলিশ যখন নিজে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সেটা সাধারণ মানুষের জন্য সাময়িক স্বস্তির কারণ হলেও দীর্ঘমেয়াদে তা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। আজ যে পুলিশের বন্দুক থেকে একটা ক্রাইম সিনের রিক্রিয়েশনের নামে গুলি বেরোচ্ছিল, কাল সেই একই বন্দুক যে কোনো নিরপরাধ মানুষের দিকে কিংবা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা কোনো প্রতিবাদের দিকেও তো ঘুরে যেতে পারে। আজকের বারুইপুর কাণ্ডে, বারুইপুর সূর্যপুর হাটে যে 9 বছরের নাবালিকাকে করে খুন করা হলো, এর জন্য মুখ্যমন্ত্রী 2 দিন সময় চাইল পরিবারের কাছ থেকে। সেটা এক্ষুনি নয় কেন? সেটা আজকে রবিবার এই বিকেল 4:30টায় নয় কেন? মঙ্গলবার কেন? মঙ্গলবার যেতে হবে কেন? আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায় যে এত স্পর্শকাতর একটা বিষয়, এত চাঞ্চল্যকর সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী এখন কেন পরিবারের সঙ্গে কথা বললেন না? বিচার পাওয়ার জন্য কেন আশ্বাস দিলেন না? বা অভিযুক্তরা এখনো অধরা কেন? অভিযুক্তরা আমরা তো দেখছি অনেক তৃণমূল নেতাকে খাটের তলায়, কোথায় বাথরুমের মধ্যে, কোথায় সেই কাপড়ের টালির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, কোথায় নেপাল বর্ডার থেকে ধরে আনছে। আর একটা সামান্য ছিচকে কোথাকার কোন অভিযুক্ত, তাকে এখনো পর্যন্ত ধরতে পারলো না। এটা কি হচ্ছে? জানা যাচ্ছে স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে যে তারা বিজেপি সমর্থক এবং তাদের পিঠ বাঁচানোর জন্য স্থানীয় বিজেপি নেতা, 2 দিনের নেতা, যে কিনা 4 আনার ফুটোমস্তান, সে নির্দেশ দিয়েছে যে যারা দর্শন করেছে তাদেরকে ছাড়ানো, যাতে পুলিশ ছেড়ে দেয়। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনৈতিক দাবার বোর্ডে দিল্লি যা কখনো ভাবে নাই, ঠিক সেটাই ঘটে গেল। ভারতের কোটি কোটি ডলারের এক বিশাল বাণিজ্যিক স্বপ্ন এবার এক নিমিষেই ধূলিসাৎ হতে চলেছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের বুকে এক রাজত্ব কায়েম করার জন্য মোদী সরকার যে চতুর চালটি চেলেছিল, এশিয়া আর ইউরোপের 5টি দেশ মিলে সেই চালটি উল্টে দিয়েছে। যে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো বাণিজ্যিক রুটের কথা চিন্তাই করা যেত না, সেই ভারতকে এক ঝটকায় ম্যাপ থেকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হয়েছে। মোদী প্রশাসন এতদিন বুক ফুলিয়ে দাবি করত, বাংলাদেশ যদি ইউরোপের বাজারে পৌঁছাতে চায় তবে ভারতের কলকাতা বন্দর আর তাদের তৈরি রাস্তা ব্যবহার করা ছাড়া কোনো গতি নেই। কিন্তু রাতারাতি এমনকি জাদু ঘটে গেল, যার কারণে ভারতকে 1 পয়সা ট্যাক্স না দিয়ে বাংলাদেশ সরাসরি মধ্য এশিয়া আর ইউরোপের সস্তা বাজারের চাবিকাঠি হাতে পেয়ে গেল। কিভাবে আফগানিস্তানের পাহাড় আর পাকিস্তানের করাচির বন্দর মিলে ভারতের $1 ট্রিলিয়ন প্রাচীন স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিল। আজকে একদম পানির মতো পরিষ্কার করে আপনাদের সেই রোমাঞ্চকর অন্তরালের গল্প আমি আজকে শোনাবো। পুরো ভিডিওটি না দেখলে এই শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক যুদ্ধ আপনি কিন্তু মিস করবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি একটু ক্লিক করে দিবেন। তো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনৈতিক টেবিলে একদম গোপনে তৈরি হয়েছে একটা নতুন মহাসড়ক, যার নাম ল্যাপিস লাজুলি করিডর। নামটা শুনতে একটু কঠিন লাগলেও এর ভিতরের খেলাটা একদম পরিষ্কার। আসেন একটু বুঝায় বলি আপনাদেরকে। এই খেলার সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে ভারতের বুকে, কারণ এই মহা বাণিজ্যিক রাস্তাটির শেষ মাথাটি এসে যুক্ত হয়েছে পাকিস্তানের করাচি পোর্টের সাথে, আর সেখান থেকে সরাসরি জাহাজ চলে এসেছে
আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। আলহামদুলিল্লাহ, পুরো গল্পটা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে তাকাতে হবে। বন্ধুরা, ভারত মহাসাগর এবং আমাদের এই বঙ্গোপসাগরের উপর নিজের একচেটিয়া দাদাগিরি বজায় রাখার জন্য ভারত একটা মেগা প্রজেক্ট বানিয়েছিল। প্রজেক্টের নাম ছিল INSTC বা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। এটা ভারত বানাইছিল। আসলে সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি, ভারত চাইছিল যে মুম্বাই বন্দর থেকে জাহাজ রওনা দিবে, সেই জাহাজ যাবে ইরানের চাবাহার পোর্টে, এরপর ইরান থেকে স্থলপথে পণ্য চলে যাবে রাশিয়া এবং ইউরোপে। ভারত এই চাবাহার বন্দর বানাতে পানির মতো টাকা ঢেলেছিল দুইটা মাত্র উদ্দেশ্যে। প্রথমত, পাকিস্তানের উপর দিয়ে যাতে তাদেরকে যেতে না হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ, নেপাল বা ভুটানকে বাধ্য করা যাতে তারা ইউরোপ বা রাশিয়ার সাথে ব্যবসা করতে গেলে ভারতের এই রুটটাকে ব্যবহার করে এবং দিল্লি সাহেবরা কোটি কোটি টাকার ট্রানজিট ফি কামাতে পারে আর কি। দিল্লি মনে করছিল তাদের এই চালের কোনো কিছুই কারো কাছে নাই, কেউ কোনোদিন এটা ভাঙতে পারবে না। কিন্তু ভারত একটি মস্ত বড় ভুল করে বসেছিল। তারা ভুলেই গিয়েছিল যে আন্তর্জাতিক পলিটিক্সে কেউ চিরকাল একা থাকে না, কেউ না কেউ কারোর সাথে আসে। ভারতের এই একচেটিয়া দাদাগিরি ভাঙার জন্যই পর্দার আড়ালেই তৈরি হচ্ছিল এক মহাপরিকল্পনার। আলহামদুলিল্লাহ, এবার আসেন সেই আসল জাদুকরী রুটটির গল্পে, যা এখন ভারতের রাতের ঘুম পুরোপুরি কাইরা নিছে। এই করিডোরের নাম ল্যাপিস লাজুলি, যা মূলত একটি নীল রঙের মূল্যবান পাথরের নাম। প্রাচীনকালে এই রুটটি দিয়ে পাথর আনা নেওয়া করা হতো। এখন এই পুরনো রুটটিকে নতুন করে বাঁচিয়ে তুলেছে 5টি দেশ: আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্ক। এই দেশগুলো মিলে এমন একটি পথ বানিয়েছে যা দিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সরাসরি ইউরোপের বর্ডারে পণ্য পৌঁছে দেওয়া যায়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে বিশাল রাস্তার কোথাও ভারতের 1 ইঞ্চিও জায়গা নেই। ভারত চাইলেই কিন্তু এই রুটে কোনো নাক গলাতে পারবে না, কোনো ট্যাক্সও বসাতে পারবে না। কিন্তু গল্প তো এখানেই শেষ না। এই করিডোরটি এতদিন শুধু স্থলপথে সীমাবদ্ধ ছিল, কিন্তু সম্প্রতি এই 5টি দেশ মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা এই ল্যাপিস লাজুলি করিডোরকে আরও বড় করতে পাকিস্তানের করাচি বন্দরকে কানেক্ট করবে। অর্থাৎ ইউরোপ আর মধ্য এশিয়ার সব মালপত্র আফগানিস্তান হয়ে সোজা নেমে আসবে করাচির বন্দরে। আর পাকিস্তান যখনই এই খেলায় ঢুকে গেল, তখনই পুরো সমীকরণটা এক মুহূর্তে বদলে গিয়েছে। ভারতের কোটি কোটি টাকা খরচ করে বানানো চাবাহার পোর্ট এখন একদম শুনশান এক মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে বন্ধুরা। কারণ করাচি বন্দর ব্যবহার করলে খরচ এবং সময় দুটাই ভারতের রুটের চাইতে অনেক কম লাগতেছে। এখন প্রশ্ন আসতেই পারে যে এই রাস্তা দিয়ে আমাদের বাংলাদেশের আসলে লাভটা কোথায়? আমরা তো লাভটা দেখব। বাংলাদেশ এখানে কি করছে? প্রিয় দর্শক, এখানেই লুকিয়ে আছে আসল চমক। বাংলাদেশ না চাইলেও এই গেমের সবচেয়ে বড় কিং মেকার হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্র পথে পণ্যবাহী জাহাজ কিন্তু চালু হয়েছে, আপনারা জানেন, এবং ইতিমধ্যে অনেকগুলো জাহাজও কিন্তু আমাদের বন্দরে চলে এসেছে। এর আগে পাকিস্তান থেকে কোনো মাল বাংলাদেশে আসতে হলে প্রথমে শ্রীলঙ্কা বা মালয়েশিয়া হয়ে ঘুরে আসতে হতো বন্ধুরা। এতে সময়ও লাগতো প্রায় 1 মাস, খরচ হতো আকাশচুম্বী। কিন্তু করাচি থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচলের কারণে এখন মাত্র কয়েক দিনেই মালপত্র চলে আসতেছে আমাদের বন্দরে। এবার 2-2 4টা করেন, ল্যাপিস লাজুলি করিডোর এসে শেষ হচ্ছে করাচি বন্দরে। আর করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ আসতেছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। তার মানে কি দাঁড়াইলো? কি বুঝলেন? ইউরোপ, তুরস্ক কিংবা মধ্য এশিয়ার সস্তা বাজার থেকে যে কোনো পণ্য এখন আফগানিস্তান ও পাকিস্তান হয়ে সোজা চলে আসবে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। আলহামদুলিল্লাহ। বিএনপি নেতা ফজলুর রহমান রায়ের এজেন্ট, ভারতীয় দালাল, বুড়া মুক্তিযোদ্ধা। অন্যদিকে নীলুপা চৌধুরী বিএনপির নেত্রী, এটা ভারতীয় দালাল, এটা হিন্দু মার্কা মুসলমান, এটা আওয়ামী লীগ মার্কা বিএনপি। যারা জুলাই আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলে, আমি নিশ্চিত এরা প্রত্যেক পরিচয়হীন জারজ সন্তান। কারণ জুলাই আন্দোলনে শুধু কোন দলের আন্দোলন ছিল না, এখানে আওয়ামী লীগের লোকের অংশগ্রহণ ছিল। জুলাই আন্দোলন যেটা হয়েছে, কেন আওয়ামী লীগের যারা বড় বড় নেতা তাদের ছেলেমেয়েরা কি স্কুল ভার্সিটিতে পড়েনি? শেখ হাসিনার যারা এমপি মন্ত্রী ছিল বা আওয়ামী লীগ করতো, তাদের সন্তানগুলা কি স্কুল কলেজে লেখাপড়া করে না? তো তারাও তো তাদের সন্তানের দিকে মায়া করে জুলাই আন্দোলনে এক ধরনের মনোসমর্থন দিচ্ছে হাসিনার বিরুদ্ধে। উচিত কথা বললে আমি সাইফুল ইসলাম আদার ব্যাপারে জাহাজের খবর নেই। আরে ভাই, জুলাইয়ের যে আন্দোলন, এটা বিএনপি জামাত কারো একক সম্পত্তি না, এটা সারা বাংলাদেশের প্রতিটা মানুষের একটি আন্দোলন ছিল ভাইয়া। আজকে সেই আন্দোলনকে এই ফজলুর রহমান জঙ্গি আন্দোলন বলছে কেন? এই ফজলুর রহমান সাবেক আওয়ামী লীগ নেতা। আপনারা জানেন এই ফজলুর রহমান শেখ হাসিনার সাথে রাজনীতি করা লোক। এখন সে সময়ের পরিবর্তনে এখন বিএনপি হয়ে গেছে। এই ফজলুর রহমান
মোল্লা মুন্সিদেরকে কটাক্ষ করে প্রতিদিন কথা বলে সংসদে, এবং সে 81 ফিট মূর্তি নিয়ে কথা বলে। ওই ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, কিসের বীর মুক্তিযোদ্ধা? ফজলুর রহমান একটা ভারতীয় দালাল, রয়ের এজেন্ট। আমি ফজলুর রহমানকে বলি, তুমি এমপি হইতে পারো, আমার মতো হকার সাইফুল, তোমার মতো এই ফজলুর রহমান এই ভুয়া মুক্তিযোদ্ধাকে সাইরা নাও, মূল্য দিনা। কারণ তুমি জানো না, তুমি যে দাদাদের প্রেমে পড়েছো, ওই দাদারা আমার মসজিদ ভাঙ্গা সব তছনছ করে দিচ্ছে ভারতে। ওই ফজলুর রহমান, তুমি বলতেছো মূর্তি হইলো সমস্যা কি? বাবরি মসজিদ কি সমস্যা করেছিল ভারতে, যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানায় নাই ভারতরা? ও তখন তুমি ফজলুর রহমান কোথায় ছিলা? তুমি যে রয়ের এজেন্ট, ভারতীয় দালাল, এটা আজকে জাতির সামনে স্পষ্ট। আজকে আমি কাউকে ছাড়বো না, আজকে প্রত্যেকটা ডেভিলের পরিচয় জাতির সামনে দিব। গতকাল রাত 12:01 সময় শান্তা ফারজানা এবং তার স্বামী মেহেদি সহ 10-12 জন বিয়াবা, বাবা, গাঁজা, মদ সহ কাওরান বাজার একটি আবাসিক হোটেলে গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা যায় এবং বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় যে একটি গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাত্রে 12টার দিকে অভিযান চালিয়ে কাওরান বাজার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে তাদের মেহেদি হাসান, শান্তা ফারজানা সহ তাদের মোট 11 জনকে পার্শ্ববর্তী মডেল তেজগাঁও থানাতে ওসির নিয়ন্ত্রণে আছেন। এই খবর শোনার সাথে সাথে সারা বাংলাদেশে আনন্দ উল্লাসের বন্যা বইয়ে যায়। রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করা শুরু হয়ে যায়। পরিশেষে জানা যায় যে মিষ্টির কেজি 27,000 টাকা পর্যন্ত, তবুও কোনো দোকানে মিষ্টি পাওয়া যায় নাই। এই খবরের সাথে বাংলাদেশ এনসিপি, জামাতে ইসলামী সহ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জুলাই যোদ্ধা, 5 আগস্টের যোদ্ধাগুলা সহ সবাই যৌথ বিবৃতিতে বলেন, শান্তা ফারজানাকে আমাদের হাতে তুলে দিতে হবে। সে মদ গাঁজা ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য কারবারি করত এবং দেহ ব্যবসার কারণে সে ইতিপূর্বে আরও 12 বার গ্রেফতার হয়েছে। একবার গুলশান আবাসিক হোটেলে, একবার গুলিস্তান আবাসিক হোটেলে, একবার এই কয়েকটা ফ্ল্যাটে মোট 11 বার গ্রেফতার হওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়া হোক। যদি সরকার ফাঁসি দিতে ব্যর্থ হয়, তার শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে শান্তা ফারজানাকে যেন জনগণের হাতে দেওয়া হয়। জনগণ দুলাই মিশন এবং দুলাই মেডিসিন, পিটানি মেডিসিনের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে তার শাস্তি পাইয়ে দেবে। এই খবর যখন শুনছেন তখন বাংলাদেশের 440 জন উলামায়ে কেরাম, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বায়তুল মুকাররমের ইমাম আব্দুল মালেক সাহেব, খতিব আব্দুল মালেক সাহেব, চরমুনাইর পীর সাহেব হুজুর, হেফাজতে ইসলামের আমির শেখ আল্লামা মুফতি আবদুল্লাহ ইবনে ইউসুফ, হরিপুরি হুজুর, দেওবন্দি হুজুর এবং অলিপুরি হুজুর সহ শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ সবাই যৌথ এক বিবৃতি দিয়ে বলেন, এই নাস্তিক, মুরতাদ, ফেরাউনের এজেন্ট, কাফিরের এজেন্ট শান্তা ফারজানাকে প্রেস ক্লাবের সামনে বা সরওয়ার্দী উদ্যানে এনে আমাদের সামনে বিচার করতে হবে। এবং তারা ফতোয়া দেন, এই তার স্বামী মেহেদি হাসান এবং শান্তা ফারজানা কাফির হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। অতএব এই কাফির এবং মুরতাদের ফাঁসি সংসদে আইন প্রণয়ন করে তাকে ব্লাসফেমি আইনের মাধ্যমে মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।